বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন পিএসসি আইসিডিএস মেনে 4th পেপারে 100 নম্বরের পাটিগণিতের যে সিলেবাস আছে, মূলত তার লক্ষ্যে আজ আমরা পাটিগণিতের অঙ্ক পরীক্ষায় কিভাবে করা উচিত তা শিখব। যারা ডেসক্রিপটিভ ইংলিশ ও বাংলার প্রস্তুতি নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এই প্রশ্ন WBPSI মেন ও মিসলেনিয়াস মেনের জন্য সমানভাবে উপকারী। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে দেওয়া আছে, দ্য অ্যাভারেজ ওয়েট অফ A, B, C and D is 67 kg. When E joins them, the average is reduced by 2 kg. A is then replaced by F, whose weight is 4 kg more than E, and now the average weight becomes 64 kg. What is the weight of A? A, B, C এবং D এর গড় ওজন হলো 67 কেজি। যখন E তাদের সঙ্গে যোগদান করে এই গড় 2 কেজি কমে যায়। তারপর এর বদলে F এলো, যার ওজন E এর তুলনায় 4 কেজি বেশি এবং এখন গড় ওজন হলো 64 কেজি। হোয়াট ইজ দ্য ওয়েট অফ A? এর ওজন কত? প্রশ্ন যেটা বলেছে সেটা আমি বললাম। এবারে অঙ্কটা করতে করতে আমরা দেখব যে কি ডাটা ওরা দিয়েছে। প্রথমে দেওয়া আছে ABCDর গড় ওজন 67 কেজি। ABCD এই চারজনের গড় ওজন যদি 67 কেজি হয়, তাহলে আমি বলতে পারি এই চারজনের মোট ওজন 67 গুণিতক 4 কেজি। তাই তো, গড় ওজন 67 চারজনের, মানে মোট ওজন 67 গুণিতক 4 কেজি। তাহলে ওটা আমি লিখি যে A, B, C ও D এর মোট ওজন 67 কেজি করে অ্যাভারেজে, তাহলে চারজনের মোট ওজন 67 গুণিতক 4 সমান 268 কিগ্রা। এবারে বলেছে যখন ই তাদের সঙ্গে যোগদান করে তখন 2 কেজি অ্যাভারেজ কমে যায়। ই যাই যোগদান করলো তাহলে ABCD ছিল, এখন হবে ABCDE। তাহলে আমি বলতে পারি এখন A, B, C, D ও E এর মোট ওজন কত হবে? এখন 5 জন হয়েছে কিন্তু অ্যাভারেজটা 2 কমে গেছে। আগে অ্যাভারেজ ছিল 67, এখন অ্যাভারেজ 2 কমে গেল, তাহলে এখন প্রত্যেকের ওজন 67 - 2। প্রত্যেকে মানে কজন? এখানে আছে 5 জন, তাহলে 5 জনের মোট ওজন 67 - 2 গুণিতক 5, অর্থাৎ এটা হচ্ছে 65 গুণিতক 5 কেজি। 65কে 5 দিয়ে গুণ করলে 325 কেজি। বোঝা গেছে? এবারে কি বলেছে? এবারে বলেছে এই জায়গায় ABCDE ছিল, এখন এর জায়গায় F আসছে এবং তার ফলে এর জায়গায় F আসছে যার ওজন 4 কেজি মোর দ্যান E, এর তুলনায় 4 কেজি বেশি। দেখো এই জায়গায় ABCDE এর মোট ওজন আছে, এই জায়গায় ABCDর মোট ওজন আছে। ABCDE এই 5 জনের মোট ওজন থেকে যদি এই 4 জনের মোট ওজন বাদ দিই তাহলে E এর ওজন পড়ে থাকবে, তাই না? ABCDE এর ওজন থেকে ABCDর ওজন বাদ দিলে E এর ওজন পড়ে থাকবে। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব E এর ওজন কত হবে? 5 জনের ওজন 325 কেজি, সেখান থেকে 4 জনের ওজন 268 কেজি বাদ দিয়ে দিলে ই এর ওজন কিন্তু পাওয়া যাবে। তাহলে 28 সাথে 15, 7 আর 5 12, 57 কিগ্রা হচ্ছে ই এর ওজন। কেন এটা বার করলাম? তার কারণ এফ এর ওজন বলেছে ই এর তুলনায় 4 কেজি বেশি। তাহলে আমি বলতে পারি এফ এর ওজন ই এর তুলনায় 4 কেজি বেশি। ই এর যদি 57 হয় তাহলে এফ এর 4 বেশি, অর্থাৎ 61 কিগ্রা। বোঝা গেছে? এবার দেখো যখন বলল যে এই জায়গায় এখানে ছাড়া হয়েছিল, এখানে বলেছে এর বদলে তখন এফ এলো যার ওজন 4 কেজি বেশি ই এর তুলনায়, তার ফলে এখন অ্যাভারেজ ওয়েটটা 64 কেজি হয়ে গেল। অর্থাৎ এই জায়গায় এ ছিল, আমি এর বদলে শুধু করে দিলাম এফ।
তাহলে আমি বলতে পারি এই জায়গাতে এর জায়গায় যদি এফ আসে তাহলে এখন বি সি ডি ই আর এফ থাকবে। তাহলে আমি বলতে পারি এখন বি সি ডি ই ও এফের মোট ওজন, 5 জন ছিল 5 জনই থাকবে, শুধু এর জায়গায় এফ এসছে। মোট ওজন কত হবে? দেখো গড় ওজন 64 দেওয়া আছে, 5 জনের মোট ওজন 64কে 5 দিয়ে গুণ করব সমান 320 কিগ্রা। বুঝে গেছে? এবার দেখো বি সি ডি ই এফ এর মোট ওজন দেওয়া আছে 320 কেজি। বি সি ডি ই এফ এর মধ্যে থেকে আমি ই এর ওজন আর এফ এর ওজন জানি। আমি যদি এই জায়গা থেকে ই আর এফ এর ওজন বাদ দিয়ে দিই তাহলে বি সি ডি এর ওজন পাওয়া যাবে। বুঝতে পারছো? ই এর ওজন এবং এফ এর ওজন আলাদা করে বার করেছো। এই ডাটাটা থেকে যদি ই আর এফ এর ওজন বাদ দাও তাহলে বি সি ডি এর মোট ওজন পড়ে থাকবে। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব বি সি ডি এর মোট ওজন কত হবে? 5 জনের মোট ওজন দেওয়া আছে 320 কেজি, সেখান থেকে মাইনাস করব ই আর এফ এর ওজন। ই এর ওজন 57 কেজি এবং এফ এর ওজন 61 কেজি। এই দুটো মাইনাস করলে বিসিডির মোট ওজন পড়ে থাকবে। তাহলে 320 মাইনাস এটা কত হবে? 118। এটা বাদ দিলে হচ্ছে 202 কেজি। বোঝা গেছে? প্রশ্নে চেয়েছিল এ এর ওজন কত। দেখো বিসিডির ওজন যদি আমি এবিসিডির ওজন থেকে বাদ দিই, এখানে এ বি সি ডি 4 জন আছে যাদের মোট ওজন 268। এই 4 জনের মোট ওজন থেকে যদি বিসিডি এর মোট ওজনটা বাদ দিয়ে দিই তাহলে এ এর ওজন পড়ে থাকবে। তাহলে আমি লিখব অতএব এ এর ওজন এবিসিডি 4 জনের ওজন 268, 4 জনের ওজন থেকে বিসিডি এই 3 জনের মোট ওজন যদি বাদ দিয়ে দিই তাহলে এ এর ওজন পড়ে থাকবে 66 কিগ্রা, যেটা হচ্ছে উত্তর। বোঝা গেছে? পরের প্রশ্ন 2 প্রশ্নে বলেছে দ্য ফটোগ্রাফিক কস্ট ফর এ পিকচার ইজ পার্টলি ফিক্সড অ্যান্ড পার্টলি ভ্যারিয়েবল, দ্যাট ইজ ₹15 ফর দ্য প্লেট অ্যান্ড ₹3.75 ফর ইচ কপি। Find the number of pictures that must be sold at ₹6 each so as to gain 20%. ফটোগ্রাফিক কস্ট সেইটা মানে কোনো একটা ছবি তুমি করতে দিয়েছো প্লেট দিয়ে, সেই প্লেটের কস্ট 15 টাকা এবং প্রতিটা ছবির কস্ট হচ্ছে 3.75। অর্থাৎ তুমি যত ছবি করতে দাও না কেন একটা কস্ট প্লেটের জন্য কস্ট হবে 15 টাকা, এটা ফিক্স থাকবে এবং যত কপি করবে তত কপির জন্য 3.75 টাকা করে তোমাকে দিতে হবে। বলেছে কতগুলো এরকম ছবি তোমাকে করতে হবে যে ছবিগুলো প্রত্যেকটা 6 টাকা করে বিক্রি হলে তোমার 20% প্রফিট থাকবে। প্রশ্ন বোঝা গেছে? এখানে তোমাকে বলেছে কত কপি বিক্রি করতে হবে। আমি মনে করি এক্স কপি বিক্রি করতে হবে। তাহলে গিয়ে তোমার 20% লাভ হবে, তাই তো? তাহলে এক্সের ভ্যালুটাকে তোমাকে বার করতে হবে। এবারে দেখো এক্স কপি তুমি বিক্রি করবে, তাহলে এক্স কপি ফটো তৈরি করতে তোমার একটা খরচ হবে। তাহলে এক্স কপি ছবি তৈরি করতে খরচ কত? আমার খরচ কত? এক্স কপি ছবি তৈরি করতে খরচ কি বলেছিল এইখানে? যে এইটা ছবি তৈরি হচ্ছে যখন পার্টলি ফিক্সড, অর্থাৎ একটা দাম ফিক্স থাকবে এবং বাদবাকি পার্টলি ভ্যারিয়েবল, বাদবাকিটা চেঞ্জ হবে। বলতে বোঝাচ্ছে যে কস্ট 15 টাকা ফিক্সড, তুমি যত কপি ছবি তৈরি করতে যাও না কেন তোমাকে 15 টাকা দিতেই হবে, প্লাস তোমাকে দিতে হবে প্রতি কপির জন্য 3.75 টাকা করে। এক কপির জন্য যদি 3.75 টাকা দিতে হয় তাহলে এক্স কপির জন্য 3.75 টাকা দিতে হবে। তাহলে তোমার মোট এটা হচ্ছে খরচ, ছবির জন্য খরচ, এটা ছবিটা তৈরি করতে খরচ হলো।
এবার আমি এই ছবিটা তৈরি করার ফলে আমি এই ছবিটা বিক্রি করছি। কতগুলো ছবি বিক্রি করব? এক্স কপি তৈরি করেছি মানে এক্স কপি ছবি আমি বিক্রি করব। বিক্রয় মূল্য প্রতিটা ছবির 6 টাকা করে বলে দিয়েছে। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব এক্স কপি ছবির বিক্রয় মূল্য 6 টাকা করে যদি হয়, এক্স কপির বিক্রয় মূল্য 6x টাকা। এখানে টাকাগুলো লেখা হচ্ছে না। তুমি 6x টাকায় বিক্রি করলে, কস্ট হয়েছে এইটা, তাহলে তোমার লাভ কত? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ হবে। অতএব লাভের পরিমাণ বিক্রয় মূল্য থেকে বিয়োগ করব ক্রয় মূল্য, 15 প্লাস 3.75x। বোঝা গেছে? এটা যদি বাদ দিই, এখান থেকে ব্র্যাকেটটা খুলবে 6x মাইনাস 15 মাইনাস 3.75x। 6x থেকে 3.75 বাদ দিলে 2.25x মাইনাস 15 টাকা। এটা হচ্ছে লাভের পরিমাণ। বোঝা গেছে? কিন্তু কন্ডিশন দিয়েছে যে লাভের পরিমাণটা হচ্ছে 20%। লাভ কার উপরে হয়? লাভ হয় ক্রয় মূল্যের উপরে, তাই তো? যদি কিছু না বলা থাকে তাহলে লাভ হবে ক্রয় মূল্যের উপরে। যেহেতু আমি লাভ বার করলাম 2.25x মাইনাস 15, তাহলে আমি বলতে পারি প্রশ্নানুসারে আমি বলছি লাভ 2.25x মাইনাস 15। ওরা বলছে লাভ হচ্ছে 20%। লাভ হয় ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য ছিল 15 প্লাস 3.75x, এর 20% লাভ বলেছে। 20% মানে 20/100। আমি দেখলাম লাভ এটা, আর এখানে বার করেছি লাভ এইটা। বোঝা গেছে? তাহলে এই দুটোকে ইকুয়াল করলাম। এখান থেকে এক্সের ভ্যালুটা বার করতে হবে। জাস্ট ক্যালকুলেশন 100 দিয়ে ক্রস গুণ করো। 100 দিয়ে ক্রস গুণ করার সুবিধে, এটাকে 5 20 100 কেন না, তাহলে গুণ করতে অসুবিধে হবে। 100 দিয়ে যদি 2.25কে গুণ করো 225x, মাইনাস 15 দিয়ে 100কে গুণ করলে 1500, সমান 20 দিয়ে 15কে গুণ করলে 300, এবং 3.75কে 20 দিয়ে যদি গুণ করো 75x। 225xের দিকে 75xটা নিয়ে এসো, 300র দিকে 1500টা নিয়ে চলে যাও। 225 থেকে যদি 75 বাদ দিই তাহলে 150x সমান 1800। তাহলে এক্সের মান কত হবে? 1800/150 সমান 12। বোঝা গেছে? এক্স কপি বিক্রি করতে হবে, ওটাই চেয়েছিল। অতএব তুমি উত্তর লিখে দেবে 12 কপি বিক্রি করতে হবে। অতএব 12 কপি ছবি বিক্রি করতে হবে। পরের প্রশ্ন। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, দুটো ই বুক আমি নিয়ে এসেছি। একটা ডিসক্রিপটিভ ম্যাথমেটিক্সের উপর, যেভাবে আমি এখন অঙ্ক করছি এবং যেভাবে তোমাদের পরীক্ষায় করতে হবে। ডিসক্রিপটিভ ম্যাথমেটিক্স, এতে 250টা প্রশ্ন আছে এবং সব প্রশ্নগুলোই WBCS মেন, মিসলেনিয়াস মেন এবং ক্লার্কশিপ মেন থেকে নেওয়া। প্রশ্নগুলোর কিভাবে উত্তর হওয়া উচিত সেইভাবে উত্তর করে, প্রশ্ন ইংরেজিতে যেভাবে আসবে পরীক্ষায় এবং পুরো উত্তরগুলো বাংলায় করে দেওয়া আছে। এইভাবে সমস্ত প্রশ্নের উত্তর তুমি বাংলায় পাবে। 250টার মধ্যে 200টার প্রশ্ন আমি সম্পূর্ণ সমাধান করে দিয়েছি এবং 50টা তোমাদের প্র্যাকটিস সেট হিসেবে রাখা আছে। প্র্যাকটিস সেটে যে প্রশ্নগুলো আছে তুমি যদি 200 পিস খুব ভালোভাবে দেখে থাকো তাহলে 50টা তুমি করতে পারবে। রিপিটেড প্রশ্নগুলো বাদ দেওয়া হয়েছে। যে প্রশ্নগুলো বারবার আসছে সেই প্রশ্নগুলোকে শুধুমাত্র তোলা হয়েছে। 106 পাতার এই বইটা, ফাইল সাইজ 1.30 MB। এছাড়াও একটা এরিথমেটিকের প্র্যাকটিস সেট, 550টা প্রশ্নের প্র্যাকটিস সেট আমি কিছুদিন আগে বার করেছিলাম, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই বইটা যারা মিসলেনিয়াস পরীক্ষা মেন দেবে বা WBPSI মেন দেবে তাদের জন্য সমানভাবে উপকারী। 3 প্রশ্নে বলেছে, এ পার্সন ডিপোজিটেড সাম অ্যামাউন্ট ইন এ ব্যাঙ্ক ফর 1 year, দ্য রেট অফ ইন্টারেস্ট বিং 10% পার অ্যানাম। At the end of the period, he withdrew the whole amount with interest and deposited it in a fixed deposit investment scheme again for 1 year.
the rate of interest being 11% per annum. After the scheduled period, he got in hand rupees 6105. Find the original amount deposited at the bank. এক ব্যক্তি কিছু টাকা ব্যাংকে 1 বছরের জন্য রাখলেন 10% সুদের হারে। 1 বছর পরে তিনি সমস্ত টাকা সুদসহ তুলে নিলেন এবং সেই টাকাটা ফিক্সড ডিপোজিট করলেন আরও 1 বছরের জন্য, যেখানে সুদের হার 11%। নির্দিষ্ট সময়ের পরে, যেহেতু 1 বছরের জন্য আবার খাটিয়েছিল, অর্থাৎ আরও 1 বছর পরে তিনি হাতে 6105 টাকা পেয়েছিলেন, তাহলে ব্যাংকে প্রথমে কত টাকা রেখেছিলেন? এই হচ্ছে প্রশ্ন। দেখো, ব্যাংকে প্রথমে কত টাকা রেখেছিল, আমি মনে করছি যে ব্যাংকে প্রথমে 100 টাকা রাখা হয়েছিল। ব্যাংকে প্রথমে 100 টাকা রেখেছিলেন। অরিজিনালি 100 না, আমি এটা ধরলাম, অর্থাৎ 100 ইউনিট, এটার ভ্যালুই বার করতে হবে। 100 টাকা রেখেছিলেন। তাহলে ব্যাংক 10% ইন্টারেস্ট দিচ্ছে বছরে। 1 বছর পর যদি সুদসহ টাকা ব্যাংক থেকে তুলে নেয়, তাহলে এই 100 টাকা যেটা জমা দিয়েছিল ব্যাংকে সেটা তো পাবেই, উল্টে 10% ইন্টারেস্ট, অর্থাৎ 100 টাকায় 10 টাকা, এই ইন্টারেস্টটা পাবে। তাহলে সুদ আসলে কত টাকা 1 বছর পর পাবে? 100 প্লাস 10 টাকা ইন্টারেস্ট সমান 110 টাকা। এটাকেই আমি লিখব যে 10% সুদের হারে 1 বছর পর তিনি সুদে আসলে পাবেন 110 টাকা। 100 টাকা পাচ্ছে, 10% ইন্টারেস্ট, তাহলে 110 টাকা 1 বছর পর তিনি সুদে আসলে পাচ্ছেন। এবার যে টাকাটা পেল সেই টাকাটা আবার 1 বছরের জন্য ফিক্সড করলো, যেখানে সুদের হার 11%। তাহলে এই 110 টাকাটা আবার 11% সুদের হারে যদি ফিক্সড ডিপোজিট স্কিমে রাখে, তাহলে তিনি মোট 1 বছর পর কত টাকা পাবেন? তাহলে আমি বলতে পারবো যে 11% সুদের হারে 110 টাকা 1 বছরে সুদে আসলে হয় সমান কত? উনি 110 টাকা রাখছেন, 110 টাকা তো পাবেন, প্লাস কি হচ্ছে, এই 110 টাকার ওপর 11% ইন্টারেস্ট পাবে। বোঝা গেছে? এটাকে যদি সরল করি, 110কে 10 দিয়ে গুণ করব এখান থেকে, এটা হচ্ছে 1100, আর এখান থেকে 11 11 121/10 সমান 1100 প্লাস 121 1221/10 টাকা। তাহলে আমি কি দেখলাম? ব্যাংকে ভদ্রলোক 100 টাকা রেখেছিলেন, এই টাকাটাই শেষ পর্যন্ত এইভাবে হয়ে 1221/10 টাকা উনি পাচ্ছেন। বোঝা গেছে? 100 টাকা রাখলে 1221/10 টাকা মোট পাবেন। অতএব বলতে পারি যে 1221/10 টাকা পেতে গেলে ব্যাংকে রাখতে হবে 100 টাকা। ব্যাংকে রাখতে হবে 100 টাকা। শর্ট জায়গা, 1 টাকা পেতে গেলে ব্যাংকে রাখতে হবে 100টা থাকবে, যেহেতু এখানে 1 করেছি এটা উল্টে যাবে, 10/1221। এবার তিনি 6105 টাকা পেয়েছেন, বলেছে ব্যাংকে কত রাখতে হবে। তাহলে 6105 টাকা পেতে গেলে ব্যাংকে রাখতে হবে 100 × 10/1221 × 6105। এটাকে 5 দিয়ে কাটো, তাহলে 5000 টাকা ব্যাংকে রাখতে হবে। তাহলে এটাই হচ্ছে তোমাদের উত্তর, যে অতএব ব্যাংকে রেখেছিলেন 5000 টাকা। বোঝা গেছে? পরের প্রশ্ন। আজকে শেষ প্রশ্ন দেখো,
gold is 19 times heavier than water and copper is 9 times heavier than water. In what ratio these are to be mixed to get an alloy 15 times heavier than water? সোনা জলের তুলনায় 19 গুণ ভারী এবং তামা জলের তুলনায় 9 গুণ ভারী। কী অনুপাতে এই সোনা এবং তামাকে মেশাতে হবে যাতে করে যে অ্যালয়টা পাওয়া যাবে সেটা জলের তুলনায় 15 গুণ ভারী হয়? বুঝে গেছে? দেখো, আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার জলের ভর 1 গ্রাম। বুঝেছো? 1 ঘন সেমি জলের ভর 1 গ্রাম, এটা আমরা জানি। তোমাকে লিখতে হবে আমরা জানি। এটা এমনি যদি শর্ট কোশ্চেনে করতে, এমসিকিউতে জাস্ট অ্যালিগেশন করতে 19, 9 আর মাঝখানে 15 রেখে ক্রস বিয়োগ করে দিলেই যে উত্তর হবে সেটাই হবে রেশিও। কিন্তু যেহেতু ডেসক্রিপটিভ তুমি ওইভাবে করতে পারবে না, তোমাকে সব জিনিসটা একটু জানতে হবে যে কী লেখা অরিজিনালি লিখতে হয়, এইগুলোকে তোমাদের জানতে হবে। আমরা জানি 1 ঘন সেমি জলের ভর 1 গ্রাম। এখানে কি বলেছে? সোনা জলের তুলনায় 19 গুণ ভারী। তাহলে আমি বলতে পারি 1 ঘন সেমি সোনার ভর সমান 19 গ্রাম। কেন? জলের তুলনায় সোনা 19 গুণ ভারী বলেছে। জলের 1 ঘন সেমি জলের ভর যদি 1 গ্রাম হয়, তাহলে 1 ঘন সেমি সোনার ভর কিন্তু তার 19 গুণ হবে, অর্থাৎ 19 গ্রাম। একই রকমভাবে আমি বলতে পারি 1 ঘন সেমি তামার ভর কত? তামা আবার জলের তুলনায় 9 গুণ ভারী, তাহলে এটা বলবো 9 গ্রাম। আবার আমি বলতে পারি 1 ঘন সেমি, এই যে অ্যালয় বা মিশ্র পদার্থ যেটা আছে, সেই মিশ্র পদার্থের ভর কত হবে? 15 গুণ বলেছে, তাহলে 15 গ্রাম। জাস্ট ডাটাগুলোকে লিখলাম। জলের ভরের তুলনায় কত গুণ ভারী সেগুলোকে লেখা হলো গ্রামে কনভার্ট করে। বোঝা গেছে? এবারে বলেছে কি রেশিওতে, কি অনুপাতে দিস আর টু বি মিক্সড, সোনা এবং তামাকে মেশাতে হবে যাতে করে যে মিশ্র পদার্থটা পাওয়া যাচ্ছে সেটা জলের তুলনায় 15 গুণ ভারী হয়। আমি সব এখানে ওজনগুলোকে বার করে নিয়েছি। এবারে মনে করি কি অনুপাতে বলেছে। আমি মনে করছি x ঘন সেমি সোনার সঙ্গে y ঘন সেমি তামা মেশাতে হবে। তামা মেশাতে হবে, এখানে তুলে দিই। বোঝা গেছে? তাহলে x ঘন সেমির সঙ্গে y ঘন যদি তামা মেশানো হয়, তাহলে তোমাকে বলেছে রেশিওটা কি, অর্থাৎ x:y বার করতে হবে। এই রেশিওতে আমি মনে করছি x এর সঙ্গে y মেশাতে হবে। তোমাকে বলেছে রেশিওটা কি, অর্থাৎ x:y কী হবে তোমাকে বলতে হবে। দেখো, x ঘন সেমি সোনার সঙ্গে বলেছি। x ঘন সেমি সোনার ওজন কত? 1 গ্রাম সোনার ওজন যদি 19 গ্রাম হয়, x ঘন সেমি সোনার ওজন 19x গ্রাম হবে। 1 ঘন সেমি তামার ওজন যদি 9 গ্রাম হয়, y ঘন সেমি তামার ওজন 9y গ্রাম হবে, তাই তো? তাহলে সোনা আর তামার মোট ওজন হলো এইটা। কিন্তু বলছে সোনা আর তামা মিলিয়ে যে x ঘন আর y ঘন সেমি যে মোট সোনা আর তামা করলে এই মিশ্র পদার্থর 1 গ্রামের ওজন 15 গ্রাম। তাহলে x প্লাস y গ্রামের ওজন হবে 15 ইন্টু এক্স প্লাস ওয়াই। বুঝলে? 1 ঘন সেমি সোনার ওজন 19 গ্রাম, তাহলে x ঘন সেমি সোনার ওজন 19x গ্রাম। 1 ঘন সেমি তামার ওজন 9 গ্রাম, y ঘন সেমি তামার ওজন 9y গ্রাম। এবার x আর y মিশিয়ে টোটাল অ্যালয়টা হলো x প্লাস ওয়াই গ্রাম। এটা হচ্ছে মিশ্র পদার্থ। 1 গ্রাম মিশ্র পদার্থের ওজন 15 গ্রাম হলে x প্লাস ওয়াই গ্রাম মিশ্র পদার্থের ওজন 15 ইন্টু এক্স প্লাস ওয়াই গ্রাম। বলতে পারি এখানে খালি x বাই ওয়াই তোমায় বার করতে হবে, এই টার্গেট করে সরল করো। তাহলে আমি এইটাকে এইভাবে লিখতে পারি 19x প্লাস 9y সমান 15x প্লাস 15y। এবারে এক্সের দিকে x, ওয়াইয়ের দিকে y নিয়ে যাও। 19x মাইনাস 15x সমান 15y মাইনাস 9y। বা 4x সমান 6y, এখানটায় কাটো।
অতএব এক্স বাই ওয়াই সমান 3/2। তাহলে x:y 3:2 বেরোলো। তাহলে আমি বলতে পারবো অতএব সোনা ও তামা, প্রথমে এক্স সোনা তারপরে তামা 3:2 অনুপাতে মেশাতে হবে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।